তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিভক্ত। এবার তৃণমূলের সাংসদদের টিমেও ভাঙন শুরু। তৃণমূল কংগ্রেস ভাঙলেও কি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে মায়া ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হবে বুঝতে পেরে তার ক্ষমতা ভাগ করে দিলেন দলনেত্রী? তৃণমূল কংগ্রেসের ভাঙন কি বদলে দিতে চলেছে সংসদের সমীকরণ? কোন অঙ্কে ভর করে ফের একবার ডিলিমিটেশন বিল পেশ নিয়ে চর্চা শুরু হয়েছে? তবে কি এবার আনা হতে পারে ওই এক দেশ এক ভোট বিলটিকেও? তৃণমূলের ভাঙন একদিকে যদি সংসদের সমীকরণ বদলে বিজেপিকে বিল পাশের সুযোগ তৈরি করে দেয়, তবে অন্যদিকে কি ওই 2029-এর আগে দুর্বল করে তুলেছে বিজেপি বিরোধী জোট ওই INDIA ব্লককে? রাজনীতির দাবায় নিজেদের ঘোড়া হাতি মনে করা তৃণমূল কংগ্রেস কি তবে একটি সামান্য বোরেতে পরিণত হতে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতি বিশ্বাস করুন আগে কখনো দেখিনি। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমার ধারণা আপনারাও দেখেননি। সত্যি বলুন তো, গোটা রাজ্য জুড়ে এভাবে চোর চোর স্লোগান কখনো শুনেছেন? বাংলায় সংবাদের যে চ্যানেলগুলো রয়েছে তা খুললেই শোনা যাচ্ছে সেই একই স্লোগান, চোর চোর চোর। সকাল থেকে সন্ধে এই চোর চোর শুনতে বিরক্ত হয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নাকি বলেছেন তিনি আর টিভি দেখবেন না। বুঝুন ঠেলা। দিলীপ বাবুর মতন এমনটা আপনাদের অনেকের মনেই হতে পারে, কারণ সত্যি তো এমন চোর চোর শুনতে কার ভালো লাগে বলুন তো? তৃণমূল নাকি এমন একটি দল যেখানে সব ধরনের চোর পাওয়া যায়। গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, ত্রিপল চোর, কম্বল চোর, চাল চোর, ত্রাণ চোর, জমি চোর সব আছে। আর মাছ চোর তো রীতিমতো ভাইরাল। এখন আবার পাওয়া গেছে মাঠ চোর। সুরুচি সংঘ নাকি LICর গোটা একটা মাঠ চুরি করে নিয়েছিল, এমনটাই নাকি অভিযোগ। বুঝুন একবার। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস গোটা দলটাই এখন অস্তিত্ব সংকটে ভুগছে। বিধায়কদের দল ইতিমধ্যেই ভেঙে গেছে। বিধানসভা নির্বাচনে জয়ী 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে 58 জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাদের নেতা হিসেবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে মেনে নিয়েছে। তাকেই আবার বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারও। বিক্ষুব্ধ বিধায়কদের মন্তব্য থেকে পরিষ্কার যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই মেনে নেবেন না। বিধায়ক এবং দলের নেতাদের কেউ কেউ তো সরাসরি বলেছেন ওই অভিষেকের জন্যই দলটা শেষ হয়ে গেল। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরাতে পারছেন না। দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তা দেখেও অভিষেকের ওপর তার মায়া মমতা যেন কোনো অংশেই কমছে না। এত কিছুর পরেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিস্থিতির চাপে পড়ে শুধু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম সেখানে গুঁজে দিয়েছেন। তাদের একজন হলেন সাংসদ ডেরেক ওব্রায়েন, আর অন্যজন হলেন দোলা সেন। এ যেন সেই ভাঙব তবু মচকাবো না পরিস্থিতি। অভিষেকের কারণে দলের ভরাডুবি হয়েছে এটা বোঝাতেই যদি ওই ডেরেক এবং দোলাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে অভিষেককে বাদ দেওয়া হলো না কেন? অভিষেক এই হারের অন্যতম কারণ হলে তাকে সেই নিজের পদেই রেখে দেওয়া হলো কেন? তবে কি অভিষেকের প্রতি মায়া মমতা এতটাই যে সব জেনে বুঝেও তাকে সরাতে চাইছেন না তৃণমূল নেত্রী? দুজনকে গুজে দিয়ে যদি বোঝানো হয় যে অভিষেকের ডানা ছেঁটে দেওয়া হলো, তাহলে প্রশ্ন হচ্ছে এ কেমন ডানা ছাঁটা? আপনি যেখানে ছিলেন সেখানেই থাকলেন, আপনার পাশে আরো দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, অভিষেক যদি কিছু বলেন তবে তা ওই ডেরেক কিংবা দোলার মেনে নেওয়া ছাড়া আর কিছু করার আছে? ডেরেক কিংবা দোলা কি আদৌ ওই অভিষেকের ওপরে ছড়ি ঘোরাতে পারবেন? আর এর থেকেও একটা বড় প্রশ্ন হলো, একটা দলের কখনো শুনেছেন একাধিক সাধারণ সম্পাদক থাকে? এটা ওই একমাত্র তৃণমূল কংগ্রেসেই মনে হয় সম্ভব।
আসলে অভিষেকের বিরুদ্ধে যেভাবে দলীয় ক্ষোভ আছড়ে পড়ছে তা কিছুটা প্রশমিত করতে ওই ডেরেক এবং দোলাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আই ওয়াশের চেষ্টা করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে এর পেছনে অন্য আর একটা কারণও কিন্তু থাকতে পারে বলে মনে করা হচ্ছে, আর তা হলো অভিষেকের গ্রেপ্তারের সম্ভাবনা। দেখুন, দিকে দিকে যেভাবে একের পর এক তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন প্রতিদিন, তাতে অভিষেকের গ্রেপ্তার হওয়াটা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। কথা আমি আপনাদের অনেক আগেই বলেছি। যেভাবে বিভিন্ন মামলায় ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে ওই অভিষেককে, তাতে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। পালা বদলের পর অভিষেকের বাড়ির নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় নোটিশ দিয়েছে কলকাতা পুর নিগম। আর এরপর আশঙ্কা বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তৎপরতা। সম্প্রতি দুর্নীতি নিয়োগ মামলায় অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে এসেছে ইডি। এর ওপর আবার যুক্ত হয়েছে বিধানসভায় বিধায়কদের সই জাল করার বিষয়টি, যার জন্য আবার সিআইডি নোটিশ দিয়েছে। এর সবই কিন্তু বাড়িয়ে দিয়েছে ওই অভিষেকের গ্রেপ্তারির সম্ভাবনাকে, যার কারণে অভিষেকের গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের অন্দরেও শুরু হয়ে গেছে গুঞ্জন। অভিষেকের গ্রেপ্তারির আশঙ্কাতেই কি তবে ওই ডেরেক এবং দোলার কাঁধে আগে ভাগে দায়িত্ব চাপিয়ে রাখা হলো? এমন প্রশ্নও কিন্তু অনেকে তুলছে। নাকি যেভাবে দলটি ভাঙছে তাতে সাংসদরা এবার বিক্ষুব্ধ হয়ে উঠবে, সেই আশঙ্কা থেকে দুই সাংসদকে সরাসরি যুগ্ম সম্পাদক করে দেওয়া হলো? তবে এমনটা হলে সেগুড়ে কিন্তু বালি, তা বলাই যায়। কারণ ডেরেক এবং দোলাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করে দেওয়ায় যে সাংসদদের ভাঙন আটকে যাবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। বরং বিধায়কদের পাশাপাশি এবার ওই তৃণমূলের সাংসদ দলেও ভাঙনটা পরিষ্কার হয়ে গেছে। আড়াআড়িভাবে সেই বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। লোকসভায় তৃণমূলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করে নতুন করে সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে নীতি, আদর্শ এবং শাসন ব্যবস্থার প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই নানান ব্যাখ্যা শুরু হয়েছে। কি লিখেছেন কাকলি ঘোষ দস্তিদার? কাকলি ছাড়া আর কোন কোন সাংসদ রয়েছেন ওই বিক্ষুব্ধদের দলে? তৃণমূল সাংসদদের দলে এই ভাঙন সামনে আসতেই কেন নতুন করে ফের একবার ওই ডিলিমিটেশন বিল নিয়ে চর্চা শুরু হয়ে গেছে? তবে কি ফের একবার পেশ করা হতে পারে এই ডিলিমিটেশন বিলটি? এমনকি এক দেশ এক ভোট বিলটিকেও পেশ করা হতে পারে। তৃণমূলের এই ভাঙন কি তবে বদলে দিতে চলেছে সংসদের সমীকরণ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের জন্য নতুন যে কমিটি গঠন করেছেন, তাতে শুধু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি আবার জাতীয় মুখপাত্র থেকে রাজ্য মুখপাত্র সহ একাধিক পদের জন্য নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু কি অদ্ভুত দেখুন, যে দলটি সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাঁদে, যে দলের নেত্রী বলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতেও তিনি প্রস্তুত, সেই দলের নতুন কমিটিতে একজনও সংখ্যালঘু কোনো প্রতিনিধি নেই। যদি তর্কের খাতিরে ধরেই নিই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই রাজ্যের প্রধান বিরোধী দল, তবে সেই প্রধান বিরোধী দলকে নেতৃত্ব দেওয়ার কোনো স্থানেই রাজ্যের সংখ্যালঘুদের সামিল করা হয়নি। সংখ্যালঘুদের সাথে আদিবাসী, রাজবংশী, কুর্মী সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্বও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ওই নয়া দায়িত্বপ্রাপ্তদের তালিকায়। শুধুমাত্র কলকাতা এবং সন্নিহিত এলাকাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ, রাঢ় বাংলা, পশ্চিমাঞ্চল, বারীন্দ্রভূমি, গৌরবঙ্গ সবই গায়েব। এর থেকেই বোঝা যায় দলটি রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ক এবং বিধ্বস্ত অবস্থায় রয়েছে। দল তৈরির 28 বছরের মাথাতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে দলটি। আগামীতে দলটির আদৌ কোনো অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের 80 জন বিধায়কের মধ্যে 58 জনই নাকি বিক্ষুব্ধ, আরও নাকি কেউ কেউ যোগ দিতে পারেন সেই দলে, এমনটাই দাবি করেছেন ওই ঋতব্রত সন্দীপনরা।
এই আবহে শুক্রবারই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি পরিষ্কার লিখেছেন, 4 বারের সাংসদ আর 4 দশক ধরে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে যুক্ত একজন মানুষ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেন না। তার মতে বর্তমান পরিস্থিতি নীতির বিরুদ্ধে মানুষের রায় এবং শাসন ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। এই পোস্টে সরাসরি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের একাংশ মনেই করছেন যে বর্তমান পরিস্থিতি এবং তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ফলে লোকসভার ভবিষ্যৎ নেতৃত্ব এবং তৃণমূলের সাংসদের অবস্থান নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। দেখুন, এটা ঠিক যে এই কাকলি ঘোষ দস্তিদার গত 4 দশকের বেশি সময় ধরে ওই তৃণমূল নেত্রীর রাজনৈতিক পথ চলার সঙ্গী। নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে প্রায় মাসখানেক আগে সেই দায়িত্ব পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়। আর এরপর থেকেই দলের অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত প্রকাশ্যে আসতে শুরু করে। নির্বাচনের ফল প্রকাশের পর কাকলি প্রকাশ্যে একেবারে ওই আইপ্যাকের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, এমনকি দলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকেও সরে দাঁড়ান। এরপরেই কেন্দ্রের তরফে তার নিরাপত্তাও বৃদ্ধি করে দেওয়া হয়, জানিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আগামী দিন কয়েকের মধ্যেই তৃণমূলের একাধিক সাংসদদের গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে সেই বৈঠকের পরেই লোকসভার স্পিকারের কাছে একটা চিঠি জমা দেওয়া হতে পারে। সেখানে লোকসভায় নতুন দলনেতা হিসেবে এই কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেই জল্পনা চলছে। যদিও এমন কোনো পরিকল্পনার বিষয়ে তার কিছুই জানা নেই বলে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তবে জল্পনার আঁচ কিন্তু তুঙ্গে পৌঁছেছে। দলের প্রতি এই বিক্ষুব্ধদের তালিকায় একের পর এক নাম যুক্ত হওয়ায় এই পরিস্থিতি কিন্তু আরও জটিল হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারের পরেই এই বিক্ষুব্ধদের তালিকায় নাকি রয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনিও নাকি ওই ডেরেক ওব্রায়েন এবং দলীয় নেতৃত্বের উপর ক্ষুব্ধ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি কেন উপস্থিত হতে পারেননি তা নিয়ে সাংসদের মুখের কথাকে নাকি বিশ্বাস করেনি দল। আর সে কারণে প্রবীণ এই সাংসদকে হাসপাতালের বেডে শুয়ে থাকা নিজের ছেলের ছবি ওই ডেরেক ওব্রায়েনকে পাঠিয়ে প্রমাণ দিতে হয়েছে যে তিনি সত্য কথা বলেছেন। আসলে জগদীশবাবু বৈঠকে অনুপস্থিত থাকায় তার কাছে কারণ দর্শাতে বলা হয়। জগদীশবাবু জানিয়েছিলেন তার ছেলের চিকিৎসার জন্য তিনি দিল্লিতে রয়েছেন বলেই বৈঠকে যোগ দিতে পারেননি, কিন্তু তাতে দল বিশ্বাস করেনি। কেন তিনি দিল্লিতে রয়েছেন, কোথায় আছেন তা ছবিসহ প্রমাণ চাওয়া হয় বলে অভিযোগ, আর যার প্রেক্ষিতেই অসুস্থ ছেলের ছবি পাঠাতে হয়েছে তাকে। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ জগদীশবাবু। দলের বিরুদ্ধে ক্ষুব্ধের তালিকায় এই নামের সংখ্যা নাকি ক্রমেই বাড়ছে। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ও সাম্প্রতিক এক বক্তব্যে ওই লোকসভায় ভাঙনের ইঙ্গিতটাই কিন্তু দিয়েছেন। অন্যদিকে সাংসদ দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, জুন মালিয়া এমন একাধিক নাম রয়েছে যারা কিন্তু দলের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন। এই দেখুন না, 2 তারিখ মানে 2রা জুন ওয়াই চ্যানেলে দলনেত্রীর যে ধর্ণা অনুষ্ঠিত হয়েছে সেই ধর্ণা মঞ্চে দেখা যায়নি এদের কাউকেই। লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট 41 জন সাংসদ থাকলেও হাজির ছিলেন ওই ধর্ণা মঞ্চে মাত্র 5 জন সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 20 জন বা তার বেশি সাংসদ বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়ান, তাহলেই কিন্তু সংসদীয় নেতৃত্ব পরিবর্তনের দাবি আরও জোরালো হতে পারে। যেভাবে ফাটল বড় হচ্ছে তাতে সেই সংখ্যায় পৌঁছানোটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে এই ফাটল ধরার ইঙ্গিত মিলতেই কিন্তু ফের একবার লোকসভায় ওই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। এই প্রেক্ষাপটে আরও একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি।
তাহলে শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে ফাটল তৈরি হয়েছে তা কিন্তু নয়, ওই তামিলনাড়ুতে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি বিরোধী ওই আইএনডিআইএ জোটেও ফাটল তৈরি হয়েছে। ডিএমকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা আর ওই কংগ্রেসের সঙ্গে নেই, এমনকি সংসদেও ওই কংগ্রেসের পাশে বসবে না ডিএমকে সাংসদরা, কারণ কংগ্রেস বেইমান এবং বিশ্বাসঘাতক বলে মনে করছে ওই ডিএমকে। এখানে বলে রাখি, তামিলনাড়ু নির্বাচনে কংগ্রেস এবং ডিএমকে জোটবদ্ধভাবেই কিন্তু লড়াই করেছিল। 5টি আসনে কংগ্রেস জিতেওছে, কিন্তু ফলাফল প্রকাশের পর ডিএমকের হাত ছেড়ে দিয়ে কংগ্রেস যোগ দিয়েছে ওই বিজয় থালাপাতির সরকারে। কংগ্রেসের সুবিধাবাদী এই অবস্থান আইএনডিআইএ জোটকেই কিন্তু দুর্বল করে দিয়েছে। আর এই আবহে শুক্রবারই দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, দেশের বর্তমান জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা সময়ের দাবি। তার মতে গণতন্ত্রকে আরও কার্যকর এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে লোকসভার বর্তমান ওই 543টি আসন যথেষ্ট নয়। সে কারণেই আসন সংখ্যা বৃদ্ধি করে পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে এবং সেটা শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে ওই সংসদে বিল পাস হবে বলে আশাবাদী তিনি। শ্রমিকবাবুর এই মন্তব্যই ফের নতুন করে ওই ডিলিমিটেশন বিলটি পেশ করার সম্ভাবনাকে কিন্তু উস্কে দিয়েছে। পাশাপাশি যৌথ সংসদীয় কমিটি মানে জেপিসির অধীনে থাকা এক দেশ এক ভোট বিলটিও পাশ করানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই বিল দুটি পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রের কাছে অন্তরায় কেন? দেখুন, ডিলিমিটেশন বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিল যুক্ত করাতে গেলে বা ওই এক ভোট এক দেশ বিলের ক্ষেত্রে সংবিধানের সংশোধনটা কিন্তু প্রয়োজন। আর এই সংবিধান সংশোধন করতে গেলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার, যা বর্তমানে মোদী সরকারের হাতে নেই। তবে ডিএমকের 22 জন সাংসদের ইস্যুভিত্তিক সমর্থন পেতে পারে সরকার, আর তৃণমূলের সংসদীয় দলে ভাঙন হলে সেখান থেকে কিছু বিক্ষুব্ধ সাংসদের সমর্থন মিলতে পারে বলেই কিন্তু জল্পনা। সংসদীয় সূত্রে দাবি, এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখেই বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের একটা আলোচনা ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গেছে। পরিস্থিতি অনুকূল এবং আলোচনা ফলপ্রসূ হলে আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই যে এই ডিলিমিটেশন বিল পাশের দিকে এগোবে কেন্দ্র, তা কিন্তু বলাই যায়। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।